ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন, আপিল বুথ পরিদর্শন করে জানালেন সিইসি। প্রয়োজনে প্রশাসনের রদবদল করতে পারবে ইসি, বললেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব। তারা কনভিন্সড হোক আগে। নির্বাচন বানচালে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছেই অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের। গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। আগে থেকে ওত পেতে ছিল মোসাব্বিরের ঘাতকরা। ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত, বিচার চায় পরিবার। শনিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আইসিসিকে আবারও মেইল বিসিবির, কেন বাংলাদেশের ম্যাচ নেওয়া উচিত শ্রীলঙ্কায়, দেয়া হয়েছে সেই ব্যাখ্যা। মনোনয়নপত্র বাছাইয়ে ইনসাফ পাবেন আপিলকারীরা, জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এছাড়া নিশ্চিত করা হবে ভোটের সুষ্ঠু পরিবেশও। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইইউ প্রতিনিধি দল জানায়, নির্বাচন প্রক্রিয়ায় নজর রাখবে ইইউ। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সুষ্ঠু ভোট সম্ভব, চাইলে রদ বদল করতে পারবে ইসি। নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো চলে আপিল আবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন ভবন প্রাঙ্গণে ছিল কর্মকর্তাদের ব্যস্ততা। এ সময় আপিল বুথ পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জানান, রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্তই দিক, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। পরে বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইইউর 4 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে কথা বলেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক। জানান, নিরপেক্ষ অবস্থান থেকে পর্যবেক্ষণ করা হবে নির্বাচন। We are really here to observe in a non-partisan way how this electoral process is being conducted, because Bangladesh is really a very important partner for the European Union. এর আগে দুপুরে সচিবালয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান মাঠ প্রশাসনই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। সেটা আমরা অনার করার চেষ্টা করব। তারা কনভিন্সড হোক আগে। ইসিতে সকাল থেকেই আপিল আবেদনের চতুর্থ দিনে ছিল সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়। কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগও ছিল তাদের কণ্ঠে। এই বৈষম্যের জন্য 5ই আগস্ট ঘটলো, সেই বৈষম্য কন্টিনিউ করছে, এটা থাকা উচিত ছিল না। টাইম দেন, আমি আয়কর অফিস থেকে উঠায় নিয়ে এসে আবার আপনাকে দিচ্ছি, কিন্তু ওনারা টাইম দিল না। মনোনয়নপত্র জমা না দিয়েও কেউ কেউ আসেন অভিযোগ জানাতে। হিরো আলমের নাম শুনে যখন 5টা অতিক্রম হয়ে গেল, 5টা 2 মিনিট বাজে, তখন গেট লেগে দিচ্ছে। গেট লেগে দিয়ে অজুহাত দেখাচ্ছে টাইমটা ওভার হয়েছে। আদৌ আমি টাইমটা ওভার করে যাইনি, আমি আগে গিয়েছিলাম। নির্বাচন কমিশন যেন দায়হীন, তারা চাচ্ছে যে অথচ এই সিডি অকার্যকর হওয়ার জন্য তাদের এই দায় নিতে হয়। চতুর্থ দিনে 100-র বেশি আপিল গ্রহণ করেছে ইসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি জানান, অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। বুধবার রাতে রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শঙ্কা জানান, পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচাল ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এমন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন সালাউদ্দিন। বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু ষড়যন্ত্র এখনো
তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির এই নেতা। বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। ভোটের লড়াইয়ে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। অথচ দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে সমঝোতা হয়েছে এসব এলাকায়। তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আশাবাদী দলটি। আমরা অনেককেই, আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনোব্যথা আছে, তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। আশা করি সেটা মীমাংসা হবে। নির্বাচনী বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন বিএনপির এই নেতা। তার মতে শেষ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনের বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শুটাররা আগে থেকে ওত পেতেছিল। সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় তারা। সন্দেহভাজন দুইজনকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। কারওয়ান বাজারে চাঁদা তোলা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব ছিল এমন তথ্যের উপর হত্যার মোটিভ কিনা এ নিয়েই তদন্ত চলছে। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। তেজগাঁও তেজতুরি বাজার এলাকায় আহসানুল্লাহ গলি থেকে দৌড়ে পালাচ্ছে দুই যুবক। তারা অস্ত্রধারী। সন্দেহভাজন এরাই মোসাব্বিরকে এলোপাতাড়ি গুলি করে। সিসি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুজন ঘটনার পরপরই এই যে তেজতুরি বাজারের গলি, এই গলি দিয়ে তারা বেরিয়ে যায়। একজন যায় কারণ বাজারের ওই পাশটায়, আরেকজনকে দেখা যায় যে ফার্ম গেটের এই দিকটাতে পালাতে। পুলিশের ধারণা এই দুজনই মোসাব্বিরকে হত্যা করেছে। সিসি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তারা নাকি সেদিন বিকেল থেকে ওই গলিতেই ঘোরাফেরা করছিল বলে জানায় এলাকাবাসী। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দিয়ে হঠাৎ নাই। আবার ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল যে, বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত। হ্যাঁ, বারবার ওরা গেছে আসছে এরকমই মনে হয়েছিল। এখানে বসা ছিল। মোসাব্বির ভাই ফোনে কথা বলতেছে এই গলিতে আসার পরে, তো পিছ থেকে একটা বাইক আসছিল, ফার্স্টে একটা গুলি করছে। মোসাব্বির ভাইয়ের শরীরে লাগে নাই। তো এগুলিতে ঢুকছে বাঁচার জন্য ঢুকছে, তো এগুলিতে আর যাইতে পারে না। পরে এগুলি থেকে বের হয়ে মানে মেন রাস্তা দিয়ে দৌড় দিব। সেকেন্ডের ভিতরে বাইক আই পড়ছে, মানে এই সামনে দিয়ে আসার পরে বাইকটা থামানোর সাথে সাথে 4টা গুলি করছে ঢুকে। স্থানীয়রা বলছেন মোসাব্বিরের সঙ্গে কারওয়ান বাজারের এক যুবদল নেতার সাথে দ্বন্দ্ব ছিল। কারো মতে নিজ এলাকায় প্রভাব বিস্তারও হতে পারে কারণ। পাশের গেটের সামনে দৌড় দেয়, হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অনেকে আইসে দৌড়াদৌড়ি করে পরে একটা ভ্যানে করে নিয়ে গেছে হসপিটালে। হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। আসামি অজ্ঞাত 5 জন। পুলিশ জানায় অন্ধকার গলিতে আগে থেকে ওত পেতেছিল অস্ত্রধারীরা। সিসি ফুটেজে 2 জনকে দেখা গেছে। খুনের মোটিভ চাঁদাবাজি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মানে বলার মতো অবস্থায় এখনো আসিনি, তবে আপনি যেটি বললেন সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে 2 জনকে দেখতে পেয়েছি। ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। এই ঘটনার অন্যতম চাক্ষুষ সাক্ষী কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ। সে নিজেও গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার বক্তব্য পাওয়া গেলে হত্যাকারীদের শনাক্ত করা সহ হত্যার মোটিভ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে পুলিশ। মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় শনিবার সারাদিন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে তার জানাজায় অংশ নিয়ে এই কথা জানান দলীয় নেতারা। পরিবারের দাবি প্রায় মৃত্যুর শঙ্কার কথা জানাতেন মুসাব্বির। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তারা। সকালে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। মর্গের বাইরে মুসাব্বিরের স্ত্রী সাংবাদিকদের জানান, যে কোনো সময় মেরে ফেলা হতে পারে এমন আশঙ্কার কথা প্রায়ই বলতেন মুসাব্বির। হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের জোরালো দাবি, সিসিটিভি ফুটেজ দেখে আইন শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আজিজুর রহমান মুসাব্বির এই ফ্যাসিস্ট সরকারে বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকে যখন ফ্যাসিস্ট চলে গেল, আমরা আমাদের ভাইকে হারালাম। এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়, আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি। ময়নাতদন্ত শেষে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর হয় জানাজা। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, খুনিদের গ্রেফতারের দাবিতে শনিবার সারাদিন হবে বিক্ষোভ মিছিল। দ্রুততম সময়ে আসামিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার আসামি ত্রিদীপ চক্রবর্তীকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দিও দেন ত্রিদীপ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে বুধবার শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ও মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে তাকে শনাক্ত করা হয় বলে জানায় গোয়েন্দা শাখা। ৩ জানুয়ারি রাতে নিজ এলাকায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় শঙ্কর পাশার ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেনকে। গাজীপুরে মহানগর বিএনপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িতদের আটকের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর টিএনটি এলাকায় মানববন্ধনে অংশ নেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বুধবার বিকেলে আদালতপাড়া থেকে ফেরার পথে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় হামলার শিকার হন বিএনপি নেতা আইয়ুব আলী। তিনি জানান, মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক গাড়ির গতিরোধ করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে ভাঙচুর ও তাকে উদ্দেশ্য করে গুলিও চালায় দুর্বৃত্তরা। পরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আইয়ুব আলী। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী। ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। কুমিল্লা 4 আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এর আগে তার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবীরা। গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি সহ ১৩ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৩ মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন ১০০ বছর পরেও তার বিচার হতে পারে, সুতরাং ১৫ বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন যে ১৫ বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং এটা কমব্যাট অপারেশন হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি। গাজীপুরে আগুনে পুড়ে গেছে তুলা ও ঝুটের ৬টি গোডাউন, পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামালও। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, পাশাপাশি লাগোয়া ঝুট গোডাউন আর বাতাসের বেগের জন্য দ্রুত ছড়িয়েছে এই আগুন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সুন্দরবনে ২ পর্যটক সহ রিসোর্ট মালিককে অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত মাসুম বাহিনী প্রধান মাসুমকে আটক করেছে কোস্টগার্ড। এ সময়ে দেশি বিদেশি অস্ত্র, কার্তুজ সহ পর্যটকদের কাছ থেকে লুট করা ৫টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, গতকাল খুলনার তেরোখাদার ধানখালী এলাকা থেকে দস্যুদল মাসুম বাহিনী প্রধান মাসুম মৃধাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত শুক্রবার সুন্দরবনের কানুরখাল এলাকা থেকে ২ পর্যটক সহ এক রিসোর্ট মালিককে অপহরণ করে ডাকাত দল। পরে ৪৮ ঘণ্টা টানা অভিযান চালিয়ে অপহৃত ৩ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। আমরা তেরোখাদায় একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে আমরা এই ডাকাত দলের প্রধান এবং মূল হোতা আমার মাসুম মৃধাকে আমরা গ্রেফতার করি। বর্তমানে এই আটককৃত আমাদের যে মাসুম মৃধার মূল ডাকাতকে আমরা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন। কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেসে ঢাকায় আসছিলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কামরুল হাসান। ময়নামতি স্টেশনের আগে বাইরে থেকে পাথর ছুড়ে কে বা কারা, এতে কাঁচ ভেঙে যাত্রীর মাথায় এসে লাগে পাথরটি। আঘাতে কামরুল হাসানের মাথা থেকে রক্ত বের হয়, তবে গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসএমই ও কৃষি খাতে লোন এবং বিনিয়োগ বাড়াতে বেসরকারি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার বিকেলে বরিশালে ২০২৫-২৬ অর্থবছরের মুদ্রানীতির বিষয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অর্থের অপচয় ঠেকাতে সবাইকে ক্যাশলেস লেনদেনের দিকে ঝুঁকতে হবে। দেশের রিজার্ভ বাড়ছে জানিয়ে গভর্নর বলেন, রাতারাতি মুদ্রাস্ফীতি কমানো সম্ভব নয়, এ নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান সহ অন্যান্যরা। প্রতিটা ব্যাংকের জন্য উদ্দেশ্যে আমি বলছি, অনেকে এখানে আছেন হয়তো, আপনাদেরকে এসএমই, নারী উদ্যোক্তা এবং কৃষি খাতে অবশ্যই অনেক লোন বৃদ্ধি করতে হবে, বড় আকারে বৃদ্ধি করতে হবে। আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভারত থেকে কেন বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া উচিত সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ড। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ঘটনা জেরে নিরাপত্তা ঝুঁকিতে ভারত থেকে বাংলাদেশ দলের খেলা শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসিকে মেইল করে বিসিবি। রোববার পাঠানো সেই চিঠির উত্তর আসে, যেখানে বাংলাদেশের ভারত সফরকে নিরাপদ বলেছে আইসিসি। তবে বাংলাদেশ সরকার ও বিসিবির ভাবনা ভিন্ন। ক্রিকেটারদের পাশাপাশি দর্শক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্টদের জন্য এই মুহূর্তে ভারত সফর নিরাপদ নয় মনে করছে বাংলাদেশ। সে বিষয়গুলো বিস্তারিত জানিয়ে আইসিসির কাছে নিজেদের ম্যাচ ভারত থেকে সরানোর দাবিটা আবারও জানিয়ে আইসিসিকে দ্বিতীয় মেইল পাঠিয়েছে বিসিবি। টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সাথে আলোচনা চালিয়ে যাবে ক্রিকেট বোর্ড।
জম্মু কাশ্মীরের একটি মেডিকেল কলেজে মুসলিম শিক্ষার্থীদের ভর্তিকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। সম্প্রতি শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে 50 আসনের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জনের মধ্যে 42 জনই মুসলমান। এই ঘটনায় হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মুসলিম শিক্ষার্থী ভর্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ হয়ে আসছিল জম্মু কাশ্মীর সহ ভারতের বিভিন্ন স্থানে। সম্প্রতি জম্মুতে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় 50 আসনের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে 42 জনই মুসলমান। এই ঘটনার পরপরই বিক্ষোভে নামে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, সংঘার সমিতির মতো উগ্র হিন্দুত্ববাদী দলগুলো। তাদের দাবি ওই শিক্ষার্থীদের বদলে হিন্দুদের নিতে হবে। মেডিকেল কলেজের সিংহভাগ আসন হিন্দুদের জন্য সংরক্ষণের দাবিও জানানো হয়। এ নিয়ে চরম বিবাদ দেখা দিলে বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের স্বীকৃতি বাতিল করে ভারতীয় কর্তৃপক্ষ। পুরা হিন্দু সমাজ হিন্দুস্তান অবশ্যই এটা হিন্দুদের জন্য আনন্দের দিন। শুধু ভারতই নয়, বিশ্বের অন্যান্য স্থানে বসবাসকারী হিন্দুদের জন্যও এটি আনন্দের সংবাদ। সরকার সে जो भी ऐसी एजेंसीज हैं जो যদিও সরকারের দাবি মেডিকেল কলেজটিতে নেই পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা, সে কারণে বাতিল করা হয়েছে স্বীকৃতি। এই ঘটনার পর স্বভাবতই তোলপাড় শুরু হয় ভারত জুড়ে। মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ক্ষোভ জানায় বিরোধী দল, ভারতের সুশীল সমাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। पूरे मुल्क में लोग मेडिकल कॉलेज के लिए तरसते हैं। সবাই চেষ্টা করে মেডিকেল কলেজ বানানোর জন্য, আর আমাদের এখানে তৈরি করা মেডিকেল কলেজ বন্ধ করে দেয়া হলো। এই হচ্ছে পরিস্থিতি। যেসব শিক্ষার্থীরা এখানে সুযোগ পেয়েছিলেন তাদের অন্যান্য মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে দেয়া হবে। और जैसे मैंने कल सांबा में कहा, জম্মুর কাটরায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্স বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের প্রতিষ্ঠান পরিচালনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে ওই সংস্থার হাসপাতালের উদ্বোধন করেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।